এইচএসসি 25 ব্যাচ তোমাদের এইচএসসি পরীক্ষার সময় আছে একদমই কম। এখন সব জায়গায় মাথা চাপড়াচ্ছ ভাইয়া কমন দেন কি পড়লে পরীক্ষায় একদম কমন আসবে। এই যে শর্টকাট রাস্তাটা তোমরা খুঁজতে চাচ্ছ, সেই শর্টকাট রাস্তাটাতেই তোমাদেরকে চলার জন্য একটু সুবিধা করে দিচ্ছি। বাট এখানে একটা কিন্তু আছে, হ্যাঁ এখানে বড় একটা কিন্তু আছে, সেটা নিয়েও কথা বলবো। এবং আজকে যে টপিকগুলো আমরা পড়বো বা যে টপিকগুলো সম্পর্কে আমরা জানবো, সেই টপিকগুলো থেকে ইনশাআল্লাহ তোমরা এইচএসসি পরীক্ষায় সেই টপিকগুলো পড়লে পরীক্ষায় সেই প্রশ্নগুলো অবশ্যই দেখতে পাবে। কি সেই টপিক? আর আলোচনা না বাড়াই, বাংলা প্রথম পত্রে তোমরা সৃজনশীলের সেই সাজেশনটা যেখান থেকে তোমরা শতভাগ কমনের নিশ্চয়তা পাবে ইনশাআল্লাহ, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই চলে আসছে তোমাদের গদ্য গুরুত্বপূর্ণ টপিক, একদম 3 স্টার, অর্থাৎ যেই 4টা টপিক, এবং এটা বলে রাখি এটা ঢাকা বোর্ডের জন্য বলছি, এরপরে অন্য বোর্ডগুলো নিয়েও আলোচনা করছি, ঠিক আছে? তো ঢাকা বোর্ডের মধ্যে তোমাদের যে 60টা গদ্য পদ্য আছে, এইভাবে সৃজনশীল বারবার প্র্যাকটিস করার জন্য মাত্র এই 4টা টপিকে যদি তোমরা পড়ো, বিলাসী, আমার পথ, রেইনকোট এবং মাসি পিসি, হ্যাঁ অপরিচিতার দরকার নেই। বিলাসী থেকে রিসেন্ট টাইমে একদমই প্রশ্ন হয়নি, এবার প্রশ্নের ধারা আগের বছরগুলোর চেয়ে একটু আলাদা হবে, তাই বিলাসীকে অবশ্যই অপশনে রাখবে। আমার পথ, রেইনকোট, মাসি পিসি, এখান থেকে তোমরা শিওর শট দুটো সৃজনশীল কমন পেয়ে যাবে। এবার যারা অন্য বোর্ডের আছো তাদের কি অবস্থা? তাদের জন্য ভাইয়া এই দেখো অপরিচিতা আর বিলাসী, এই যে দুটো টপিক আছে, এই দুটো টপিক থেকে একটা সৃজনশীল, আমার পথ এবং মানব কল্যাণ, এই দুটো টপিক থেকে আরও একটা সৃজনশীল, অর্থাৎ দুটো সৃজনশীল তোমরা এই দুটো পপুলার গল্প এবং প্রবন্ধ থেকে পাবেই। একটা খুবই সহজ টেকনিক, তোমাদের কেউ ধরিয়ে দেয় না, ছোট গল্প এবং প্রবন্ধ দুটো ভিন্ন ধারার টপিক, তাই অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষায় ছোট গল্প থেকেও প্রশ্ন থাকবে, প্রবন্ধ থেকেও প্রশ্ন থাকবে। তাহলে এই যে অন্য বোর্ডের জন্য অপরিচিতা, বিলাসী, আমার পথ আর মানব কল্যাণ পড়লেই দুটো কমন চলে আসছে, আর ঢাকা বোর্ডের জন্য তোমরা বিলাসী, আমার পথ, রেইনকোট এবং মাসি পিসি পড়লেই ইনশাল্লাহ এখান থেকে দুটো সৃজনশীল কমন পেয়ে যাবা। এর বাইরে 2 স্টারে তোমাদের অপরিচিতা এবং মানব কল্যাণও পড়বে, এবং এবছর যে কোনো বোর্ডের জন্য 52 দিনগুলি ধরার বাইরেও নাই, যে কারণ প্রশ্নকর্তা, প্রশ্ন চেকার কোনো জায়গায় দোসরের ইতিহাসের আর সুযোগ থাকবে না, নতুন সিলেবাস থেকেও 52 দিনগুলি বাদ চলে যেতে যাচ্ছে, তাই একটা তোমাদের গদ্য একদমই পড়া লাগবে না, সেটাকে নিয়ে আর টেনশন নেই, ঠিক আছে? তারপর এবার চলে আসি পদ্য অর্থাৎ কবিতার কাছে। কবিতায় আসলেই তোমাদের দেখো পাশে কত সালে এসেছে সেগুলোও কিন্তু দেওয়া আছে এগুলোর সাথে। তো পদ্যতে আসলে প্রথমেই সহজ ধারার কবিতা সোনার তরী, এবং এখনো পর্যন্ত প্রতিদান থেকে ঢাকা বোর্ডে প্রশ্ন হয়নি, এবং এই প্রতিদান কবিতাটা রিসেন্ট সময়ের সাথে একটু মিল পাওয়া যায়। প্রতিদান আর 18 বছর বয়সের, অর্থাৎ অন্যের ভালো করা এই ধরনের সিচুয়েশনে, তাই প্রতিদান এবং 18 বছর বয়স হচ্ছে হট টপিক। এবং সোনার তরী ফেব্রুয়ারি 1969, যেহেতু কি বলো দেখি, ফেব্রুয়ারি 1969 গণ অভ্যুত্থান, আমাদের দেশেও কি হলো গণ অভ্যুত্থান, তাই না? তাই সেই জায়গা থেকেও এখান থেকে কমন আসার সুযোগ আছে। মোস্ট হট টপিক হচ্ছে প্রতিদান এবং 18 বছর বয়স, এই দুটো থেকে দুটো তো পেয়ে যেতে পারো, সেখান থেকে যদি একটা বাদও চলে যায় তাহলে সোনার তরী এবং ফেব্রুয়ারি 1969, এখান থেকে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে ঢাকা বোর্ডে। ঢাকা বোর্ডে ভাইয়া বিদ্রোহী কোথায় গেল? এবছরে ঢাকা বোর্ডে বিদ্রোহী থেকে বাকি যে জায়গা আছে সেখান থেকে একটা কমন পেতে পারো, বাট সেটা পরের ঘোষণা। বাট যদি বলো একদম টপ যে দুটো ভাইয়া কমন আসবেই, সে দুটো কমন সৃজনশীল কোনটা? সে দুটো কমন সৃজনশীল হচ্ছে সোনার তরী, প্রতিদান 18 বছর বয়স এবং ফেব্রুয়ারি 1969 থেকে। এখন যদি ঢাকা বোর্ডের বাইরে যেতে চাই, ঢাকা বোর্ডের বাইরে গেলে তোমাদেরকে কোন টপিকগুলো পড়তে হবে লিখে নাও ভাইয়ারা। ঢাকা বোর্ডের বাইরে তোমাদেরকে বিদ্রোহী এবং আমি কিংবদন্তির কথা বলছি, বিদ্রোহী এবং কি বলো দেখি
ক ক ব, অর্থাৎ আমি কিংবদন্তির কথা বলছি। এই দুটো টপিক এবং একই সাথে 18 বছর বয়স এবং সোনার তরী, তার সাথে তাহারেই পরে মনে। কি বলো দেখি? তার সাথে তাহারেই পরে মনে। এই কবিতাটুকু পড়লেই তোমাদের দুটো টপিক খুব সহজেই কমন চলে আসবে সৃজনশীলের জন্য। বাকি কবিতাগুলো দেখে নিবে, বাট যে টপিকগুলো বললাম ভালো মতো প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমরা এখান থেকেই দুটো সৃজনশীল খুব ভালো মতো লিখতে পারবে। আমরা কি করব? তার বাইরে গিয়ে আমরা আমাদের প্রস্তুতিটাকে আরো কঠিন করতে হবে, তাই না? সেই প্রস্তুতিটাকে আরো কঠিন, আরো সুন্দর, এই সবগুলো কবিতায় ভালো মতো চলার জন্য আমরা একসাথে ইনশাআল্লাহ প্রস্তুতি নিব। এগুলোর বিস্তারিত জানতে পেজ খোলা আছে, মেসেজ দাও, আমরা সাজেশনে চলে যাই। ঠিক আছে? ওকে, বহু নির্বাচনী সাজেশন, সৃজনশীলের সাজেশন পেয়ে গেলাম, টপিক পেয়ে গেলাম, এগুলো পড়লে এনাফ, আর পড়তে হবে না। বহু নির্বাচনী এমসিকিউ এর জন্য ভাইয়া টপিক দেন, এই টপিকের বাইরে এমসিকিউ আসবেই না। তো তোমাদের জন্য বলছিলাম না, প্রথমে একটা শিক্ষা আছে, সেই শিক্ষাটা কি? সেই শিক্ষাটা হচ্ছে এটা। কি বলো দেখি? এইচএসসি 25 অন দ্য রোড টু সাকসেস দেয়ার আর নো শর্টকাটস। অর্থাৎ এই যে এভাবে শর্টকাট রাস্তা খুঁজতে গেলে তোমাদের এই অবস্থাই হবে, কেননা এমসিকিউ এর কখনো কোনো নির্ধারিত সিলেবাস হয় না বা নির্ধারিত সাজেশন হয় না। তোমাদেরকে সব কিছু পড়তে হবে এমসিকিউ এর জন্য। প্রত্যেকটা সাহিত্য বইয়ের 16টা সাহিত্য চোখ বন্ধ করে এ টু জেড ডিটেইলসে পড়তে হবে, সেখান থেকে তোমরা পাবে। বাট তারপরেও এমন কিছু টপিক, যে টপিকগুলো তোমরা এমসিকিউ এ পড়লে সেখান থেকে তোমরা পাস করা কেন, খুব ভালো একটা প্রস্তুতি, যেখান থেকে প্রশ্ন থাকবেই সেই টপিকগুলো নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটা সাহিত্যের কোন অংশ? সাহিত্যের উৎস এবং প্রকাশ, অর্থাৎ সোনার তরী কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? সোনার তরী থেকে নেওয়া। বিলাসী কোন কবিতায়, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বিলাসী ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই যে তোমাদের সাহিত্যের আর উৎস আর প্রকাশজনিত যে তথ্যগুলো আছে, সেখান থেকে অবশ্যই 2 থেকে 3 মার্ক ফর এভরি সিঙ্গেল বোর্ডে তোমাদের থাকবেই। শুধু যে এমসিকিউ এ না, সৃজনশীলের ক নাম্বারেও এখান থেকে রিপিটেড কোশ্চেন কমন থাকবে। এই একটা জায়গা যেটা বলতে পারি, এখান থেকে প্রতি বছর এইচএসসি তে প্রশ্ন আসা হচ্ছে ভাইয়া ফরজ, একদম ফরজ কথা আসবেই। তা এই টপিক ভোলা যাবে না, এবং চিন্তা করো না, তোমাদের জন্য অলরেডি কিন্তু এই টপিকটা মুখস্থ করার ক্লাসও আপলোড হয়ে যাবে। সেটা দেখে ক্লাসে দেখে এবং একই সাথে আমাদের কি বলো দেখি এইচএসসি 25 সাজেশন এই ভিডিওর কমেন্টে গ্রুপটা দেওয়া আছে, সেই গ্রুপে এটার পিডিএফও গোছানো দেওয়া থাকবে, সেটা পড়লে তোমাদের জন্য এনাফ। তারপরে আসবে উক্তি ও বক্তব্য। যেমন তোমরাই বলো, মহত্বের কাহিনী অনেক আছে। এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? ব্যঙ্গার্থ, ব্যঙ্গ করা হয়েছে। তারপরে এরকম আরো আলোচনায় যাও, তোমরা আলোচনায় গেলে বক্তব্য পাবে। ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ, প্রাণপণে যুদ্ধ করো সাহসী ইংরেজ সৈনিক। এই কথাটা কে বলে? ক্লেটন বলে। তাহলে এই যে কোন ক্যারেক্টার কি কথা বলেছে, এই ধরনের উক্তি রিলেটেড কোশ্চেন আরো একটা ফরজ বিষয়। কিসের জন্য বলো দেখি? এইচএসসি পরীক্ষার জন্য। তাই সবগুলো সাহিত্য যখন পড়বে, প্রত্যেকটা ক্যারেক্টারের এরকম ক্যাচি কথাগুলো আমার কাছে বা অনুপমের কাছে চিরকাল যা সুন্দরতম, তার চেহারা হলো কণ্ঠস্বর। এই যে কথাগুলো, এটা কার ব্যাপারে বলা হয়েছে, অর্থাৎ এমন ক্যাচি উক্তি বা বক্তব্য কে বলেছে, কার ব্যাপারে বলেছে, কোন সাহিত্যের কথা এটা, এবং একই সাথে সাহিত্য জানা মানে অপরিচিতা কার লেখা? রবীন্দ্রনাথের লেখা। এটা কার সাহিত্যে বলা হয়েছে? বা আমার পথের একটা উক্তি তুলে দিল, বললো এটা কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। এইভাবে উক্তি এবং বক্তব্য থেকে তোমাদের অবশ্যই এইচএসসি পরীক্ষার এমসিকিউ প্রশ্ন থাকবে। তাই যখনই সাহিত্যটা রিডিং পড়বা, প্রত্যেকটা ক্যারেক্টারকে চিনে তাদের বক্তব্য এবং কোন কথাটা কে কাকে বলছে সেটা খুব ভালো মতো মনোযোগ দিয়ে পড়বা। তারপরে পাবা কি? জ্ঞানমূলক তথ্য।
অনুপমের বয়স কত ছিল, বিয়ের সময় বয়স কত, তারপরে কি বলো দেখি মালোপাড়া থেকে ন্যাড়ার গ্রামের দূরত্ব কত, তারপরে কি বলো দেখি কত দিনের পথ তোমার মধুপুর গড় থেকে গারো পাহাড়ের দূরত্ব, 3 দিনের পথ। এই ধরনের বেসিক যে জ্ঞানমূলক অপশনগুলো আছে সেগুলো তোমাদের পড়তে হবে। সেখান থেকে একটা প্রশ্ন দেয় তোমাদের মনে রাখার ক্ষমতা যাচাই করার জন্য। তাই এমন জ্ঞানমূলক তথ্যগুলো অবশ্যই পড়তে হবে। কবি পরিচিতি তো ভাইয়া পড়তেই হবে, সেখান থেকে একটা প্রশ্ন আসবেই। এবং এখানে সব ক্ষেত্রে কাজী নজরুল এবং রবীন্দ্রনাথের সবসময় দমদমা বজায় থাকে, তাই তাদেরকে ভালো মতো একটু পড়বা। তাদের কথা তো আমরা সবসময় পড়ি, তার বাইরে আলাদা ধারার কবি শামসুর রহমানকে পাবে। এবং একই সাথে কি বলো দেখি আবু জাফর ওবায়দুল্লাহ, আবুল ফজল, এদের ব্যাপারে আমাদের বারবার পড়া হয় না, সেই কারণে তাদের সাহিত্যগুলোর নাম একটু ভালো মতো করে পড়বে, সেখান থেকে প্রশ্ন আসলে যেন উত্তর করতে পারো। এবং লাস্ট হচ্ছে উপন্যাস এবং নাটক থেকে 3 থেকে 4টা প্রশ্ন। তুমি জানো না তোমার কোন গল্প 14টার মধ্যে কোন গল্প কোনটা থেকে প্রশ্ন আসবে কোনটা থেকে আসবে না, বাট নাটক উপন্যাস থেকে তোমার জানা কথা 3 থেকে 4টা প্রশ্ন আসবেই, নাও যদি হয় 2টো প্রশ্ন আসবেই। 2টো সাহিত্য পড়ে 2টা প্রশ্ন কমন, তাহলে নাটক উপন্যাস ভাইয়া বাদ দেওয়া যাবে না? এখন পারি না ভাইয়া, কি করার দরকার? আমাদের সাথে আসো, নাটক উপন্যাস ইনশাআল্লাহ দুটো ক্লাসে আমরা এত সুন্দরভাবে পড়বো, আর জীবনে নাটক উপন্যাসকে নিয়ে ভাবতে হবে না। সেই ক্লাসের অপেক্ষা করো। আর তার বাইরে মাথায় রাখো, তোমাদের নিজে যদি পড়তে চাও নাটক উপন্যাস কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, সেখান থেকে এমসিকিউ ফরজ। এবং নাটকের ভিতরে যদি আরো সাজেশন চাও, নাটকের দৃশ্য না, পুরো নাটকে কয়টা দৃশ্য আছে, কয়টা দৃশ্যে সিরাজ উপস্থিত ছিল, 8টা, কয়টা অঙ্কে বিভক্ত করা, 4টা অঙ্কে বিভক্ত করা, নাটকের মোট দৃশ্য 12টা, কোন দৃশ্য কোথায়, কোনটা উইলিয়াম ফোর্টের দুর্গে, কোনটা উইলিয়াম ফোর্টের জাহাজে, কোনটা কত সাল, কোনটা 19শে জুন, কোনটা 3রা জুলাই, এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো ভাইয়ার মতো তোমাদের মুখে নামতার মতো মুখস্থ করে যেতে হবে ইনশাআল্লাহ। এগুলো থেকে তোমাদের 70% তোমাদের বেসিক এমসিকিউ গুলো কভার হয়ে যাবে। এবং এইটাই হলো সাজেশন, বাট সেগুলো কভার করার জন্য হলেও তোমাদেরকে সবগুলো সাহিত্য ভালো মতো পড়তে হবে, না হলে এমসিকিউ ওই শর্টকাট রাস্তা খুঁজবা, পরীক্ষার হলে মাথা ব্রেঞ্চে চাপড়াইতে অবস্থা খারাপ হয়ে যাবে। সাজেশনের জায়গায় তোমাদের টপিক কম করে দিচ্ছি, কিন্তু সেটার জন্য হলে এই কম বিষয়গুলোতেও একটু খাটতে হবে। বাংলায় মার্ক তোলা যেমন সহজ, একই সাথে মার্ক তোলা কঠিন। এবং ইনশাআল্লাহ সৃজনশীল লেখার নিয়ম আরও অনেক আলোচনা আছে বাংলা প্রথম পত্র নিয়ে। এই অল্প সময়ে তোমাদের সাথে বারবার দেখা হবে, এবং খুব ভালোভাবে দেখা হবে আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে, যেখানে একই সাথে বেসিক তো গড়বই, এইচএসসির এমন একটা প্রস্তুতি নিব যেন মন থেকে তোমরা বলতে পারো ভাইয়া আমি বাংলার বস, বাংলা A+ আমারকে ঠেকায়। তো সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে পরবর্তীতে।